কি কংগ্রেসের করুক, ইভেন বিজেপির করুক, যারই হোক, সেটা আমরা দেখি না। কাউকে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়, সেখানেও আমরা দেই না। আমরা যদি নলসে জল, আমাদের জল জীবন মিশনে, সেখানেও আমরা দেখি না। সব জায়গায় যে এই ধরনের যে মাইন্ড সেট এতদিন করে সিপিএম এর করে রেখেছে, তার থেকে আস্তে আস্তে করে মানুষ অনেকটা এখন বেরিয়ে এসছে। আমরা 2023-এর ইলেকশন নির্বাচন আপনারা সবাই জানেন যে 2023-এর ইলেকশনে আমরা দেখিয়েছি বারবার, আমি এবং আমাদের সরকারের তরফ থেকে সবাই এবং আমাদের পার্টির তরফ থেকে মাননীয় সভাপতি বারবার বলেছেন যে কোন রকম আমাদের পার্টি গুন্ডারাজের পার্টি না, গুন্ডামি করার পার্টি না। আমরা কোনো অবস্থায় এই ধরনের যেখানে ভায়োলেন্সের এতদিন ধরে আমরা দেখে এসেছি, সেই ভায়োলেন্সের রাজনীতি ছাড়া আমরা ইলেকশন ঘটাবো। এবং 2023-এর ত্রিপুরাতে প্রথম যেখানে যে নির্বাচন হলো, কোন জায়গা থেকে যে কোনো ধরনের ঘটনা এসছে, ঘটনাবিহীন একটা নির্বাচন হয়েছে। এবং সেই নির্বাচনে মানুষ কিন্তু শান্তি চায়, মানুষ অন্য কিছু চায় না। যে শান্তি প্রথম, মানুষ শান্তিতে থাকতে চায় পরে বাকি জিনিস। এবং যে কারণে আমাদের দুটো যে উপনির্বাচন হলো বক্সনগরে এবং ধনপুরে, আপনারা সবাই জানেন এখানে প্রায় 55%-এর মতো প্রায় সেই বক্সনগরে, সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক ওখানে থাকে। অনেকে বলছেন যে এটা সিপিএম এর আতঙ্কগড়, সেখান থেকে আপনারা কোনো অবস্থায় জিততে পারবেন না। কিন্তু রেজাল্ট কি হলো? আমরা সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস সবকা প্রয়াস, সেই স্লোগান নিয়ে আমরা যখন সবার কাছে গেলাম, সেই বক্সনগরে 30,000 ভোটে আমরা জিতেছি এবং জামানত 4টা পর্যন্ত ওদের করে দিয়েছে বন্ধুগণ। ধনপুরে আমরা কত হাজার ভোটে জিতেছি? 18,000 ভোটে জিতেছি, যেখানে 3,500 ভোটে আমরা 2023-এর ইলেকশন আমরা জিতেছি। সর্বত্র মানুষ এখন মোদিজি ছাড়া কোনো কথা বলেন না। এমন এক আদর্শ পুরুষ যাকে সামনে রেখে আমরা আগামী দিন, যেটা আমি বললাম 1000 বছর এই ভারতবর্ষ কোন দিকে যাবে। এবং এখন আমাদের এবারের যে নির্বাচনী ইস্তেহার যেটা প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আগামী দিন ভারত বন্ধু হিসাবে তার স্বীকৃতি পাওয়ার জন্য ভারত কাজ করবে। ভারত মানে বিশ্ব বন্ধু হিসাবে সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন এই ইস্তেহারে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে ক্যাপিং ছিল ট্রান্সজেন্ডার তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ওনার বক্তব্যতে বলছিলেন যখন সেই ইস্তেহার, তাদেরকেও এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নিয়ে আসা হবে। শুধু তাই নয়, যারা 70 বছরের মধ্যে, যারা এতদিন কোন ক্যাপিং এর মধ্যে না, কোন ক্রাইটেরিয়ার মধ্যে না, ইন জেনারেল সবাই এখানে 70 বছরের পরে অনেক আমার দাদারা আছেন, বয়স্করা আছেন, গুণীজনরা আছেন, 70 বছরের উপরে যারা থাকবে তাদেরকেও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে নিয়ে আসা হবে, সেই ইস্তেহারে বলা হয়েছে। আগামী দিন ইস্তেহারে এটা বলা হয়েছে যে বন্দে ভারত ট্রেন এখন যতটা চলছে, কয়েক গুণ বন্দে ভারত আরো তৈরি করা হবে। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে বুলেট ট্রেন যেটা আহমেদাবাদ থেকে বোম্বেতে যাওয়ার প্রায় কাজ সম্পূর্ণ, সেটাও শুরু হয়ে যাবে। তো শুধু তাই নয়, প্রধানমন্ত্রী যে বলছেন সেই ইস্তেহারে কি বলেছেন যে একটা করে বুলেট ট্রেন সাউথ ইন্ডিয়াতে দেওয়া হবে, নর্থ ইন্ডিয়াতে দেওয়া হবে, একটা ইস্ট ইন্ডিয়াতে দেওয়া হবে। বন্ধুগণ, বুলেট ট্রেন একটা করে 4 জায়গায় উনি এই ইস্তেহারের মধ্যে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমাদের ইস্তেহারে আরো কি কি দেখলাম যে আগামী দিন আমাদের এই দেশকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, বিভিন্ন উপায় এর মধ্যে লেখা, মানে ওই আমাদের ইস্তেহারে আছে। এগুলো এখানে যদি আমি বলতে চাই সেটা শেষ হবে না। মোদীজির হাত আমাদের শক্তিশালী করতে হবে, সেটা হচ্ছে মূল লক্ষ্য। এখানে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়াকে আপনারা 26শে এপ্রিল নিশ্চয়ই ভোট দেবেন। এবং আমাকে অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের কাছে চ্যালেঞ্জ আমাদের পশ্চিম আসনের, যখন সেখানেও ইলেকশন হওয়ার আগে সেখানেও জিজ্ঞেস করেছিল
তা আমি বললাম যে আমাদের কাছে চ্যালেঞ্জ একটাই হচ্ছে, আমাদের আরো কত পার্সেন্টেজ আমরা আগামী দিন পাবো, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। বন্ধুগণ, আমরা আবার যখন নর্থ ইস্টের আমরা প্রধানমন্ত্রীজি বলেছেন অষ্টলক্ষ্মী, অর্থাৎ উনি যখন কথা বলেন যে শব্দগুলো ব্যবহার করেন সেটি বুঝার বিষয়। অষ্টলক্ষ্মী অর্থাৎ আগে 7টা আমাদের নর্থ ইস্টের স্টেট ছিল, সিকিম এখন ঢুকে গেছে এর মধ্যে, যে কারণে 8টা অষ্টলক্ষ্মী হয়েছে। আমি যখন ওখানকার যখন মেসাকের মিটিং হয় সেখানে যাওয়ার সুবাদে যখন সব চিফ মিনিস্টাররা বসেন, বলছে এতদিন পরে মনে হচ্ছে যে আমরা মেইন স্ট্রিমে আমরা এসেছি, এতদিন মনে হচ্ছে উই আর অল ইন্ডিয়া। এই ধরনের একটা ভাবনা। আগে এক স্টেটের সাথে আরেক স্টেটের তাদের বর্ডার নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যা। প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাদের হোম মিনিস্টারজি কি করলেন, প্রায় 11টার মতো শান্তি চুক্তি নর্থ ইস্টে করেছে। এবং এর মধ্যে আমরা দিল্লিতেও কিছুদিন আগে এই ত্রিপুরা মথার সাথে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ত্রিপুরা মথা এবং ত্রিপুরা সরকার একটা চুক্তি আমরা সম্পাদিত করি। 12টার মতো এই শান্তি চুক্তি করা হয়েছে। বন্ধুগণ, বারবার বলা হয়েছে যারা জনজাতি তাদের উন্নয়নের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দেখলো সবাই বুঝলো যে প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়ন একমাত্র করতে পারে। আমাদের এই ইনস্টিটিউটের বারবার বলছেন, কি বলছেন, জায়গা দিদির নাকি সংবিধান এর আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যদি হয় তাহলে নাকি সংবিধান আগামী দিন রক্ষা করা যাবে না। আমরা সবাই জানি 370 আর্টিকেল 370 ধারা, সেটার যখন বিলোপের কথা হলো, আমাদের যিনি সংবিধান রচিত করেছেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, উনি নিজেও যদি আসেন, তিনি নিজেও যদি এখন আসেন, এই ভারতের যে সংবিধান সেটাকে কোনো জায়গায় সেটাকে চেঞ্জ করতে পারবেন না। বন্ধুগণ, আমাদের 370 ধারা যখন বিলোপ করলো, এই বি.আর. আম্বেদকরজি উনি কোনো জায়গার মধ্যে বলেননি যে এক দেশের মধ্যে 2 প্রধান, 2 নিশান আর 2 বিধান থাকবে। 370 ধারা বিলোপ করার পরে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি সংবিধানকে রক্ষা করলো, আর উনারা বলছেন সংবিধান নষ্ট হয়ে যায়। তাহলে কে সংবিধান বাঁচালো? মাননীয় প্রধানমন্ত্রীজি সংবিধান বাঁচালো। এই মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে ওবিসি হোক, আজকে আমাদের এসটি হোক, এসসি হোক, তাদেরকে সাংবিধানিক রাইট দিয়েছেন। আগে এগুলো ছিল না। আমাদের যেভাবে এখন সমস্ত সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন চলছে, সবাইকে সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমরা দেখেছি ট্রিপল তালাকের কথা বলা হয়েছে, যে ট্রিপল তালাক এটা যদি আমাদের পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেখানেও এই ট্রিপল তালাক নেই, অথচ ভারতবর্ষের মধ্যে আছে। এবং সেটা কেন হয়েছে? এই রাষ্ট্র বিরোধী যারা শক্তি তারা চাইতো ভারতবর্ষে থাকে তাদের যে রাজনৈতিক ফায়দা, ভোট বাক্সের যে ফায়দা, সেটা তাদের পক্ষে সুযোগ হবে। প্রধানমন্ত্রীজি যখন এই ট্রিপল তালাকের সেটাকে বিরোধ করলো, তখন বারবার চেষ্টা করা হয়েছিল যে এটা হলে সারা ভারতবর্ষের মধ্যে আগুন লাগবে। এখানে যে রাইট, সাংবিধানিক রাইট আমাদের মুসলিম মহিলাদের, সেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। 500 বছর আমরা জানি কত লোক শহীদ হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, সাধু সন্ত অনেকে শহীদ হয়েছে যে রাম মন্দির নির্মাণ নিয়ে। অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ হবে আমরা কথায় শুনতাম, বলতাম, কিন্তু আমরা ভাবতে পারিনি যে প্রধানমন্ত্রী এর জন্য বললে যে मैं गारंटी दे रहा हूं, जो गारंटी देता हूं और गारंटी का भी गारंटी देता हूं। এবং সেটাই উনার কারণে আজকে অযোধ্যাতে মধ্যে রামলালাজির সেই প্রাণ প্রতিষ্ঠা উনি করেছেন। আজকে সারা ভারতবর্ষের মধ্যে মনে হয় রামময় হয়ে গেছে। আমরা বন্ধুগণ সবাই জানি, আমার বোনেরা আছেন, মা ও বোনেরা আছেন, আমরা কথাই বলতাম, কি বলতাম, আরে কিচ্ছু হবে না, এটা রামরাজত্ব না, রামরাজত্ব না। অর্থাৎ কি, আমরা তো দেখিনি কেউ রামরাজত্ব, দেখেছি আমরা কখন? অর্থাৎ রামরাজত্ব বিশ্বের আইনের শাসন ছিল, মানুষের আস্থার বিষয় ছিল। সেখানে গিয়ে প্রভু রামের আশ্রয়ে গেলে সব সমস্যার সমাধান হতো। সেদিন 22শে জানুয়ারি 2024 যখন প্রাণ প্রতিষ্ঠা হলো, আমার মনে হচ্ছে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। এবং সেই বিষয়ে মানুষ যে আস্থা এবং বিশ্বাস চলে এসছে যে ভারতকে বিশ্ব বন্ধুর স্থান নিয়ে আসবে, সেই কাজটা করেছে আমাদের প্রধানমন্ত্রী। যে আপনারা ভাবুন যে কি বলেছেন, ভারতীয় জনতা পার্টি টার্গেট কি দিয়েছেন, কত আসন পেতে হবে? 370। এই 370 যে ধারা, তাকে সম্মান দেওয়ার জন্য এই 370-এর টার্গেট দিয়েছেন। আর আমাদের যারা এলাইট পার্টনার তাদেরকে নিয়ে 400 পার। এই যে উনার
যে চিন্তা ভাবনা, এবং আমরা দেখেছি 2014-19 এবং এবারে যে ইলেকশন, যখন যা বলেন সেটাই হন। বন্ধুগণ, আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রায় 16টার মতো এলসিডির ভ্যান উনি পাঠিয়েছেন, যে আমি এতগুলো বেনিফিশিয়ারি স্কিম করি। আমাদের কাছে উনি বারবার বলছেন যে জাতপাতের রাজনীতি, দুর্নীতির রাজনীতি বহুত হয়েছে, কিন্তু এখানে আমার কাছে চারটেই জাত আছে। যুবক যারা ইউথ যারা আছেন, কৃষক এবং গরিব এবং যারা মহিলা, তা এই চারটা জাত আমার কাছে আছে। এই চার জাতের যদি উন্নয়ন হয় তবেই এই দেশের উন্নয়ন হবে, এবং এর মধ্যে সবাই চলে আসবে। আজকে ভ্যাকসিনের কথা যদি আমরা বলি, আপনারা দেখেছেন কোভিডের সময় আমরা ভাবছিলাম, কেউ জানতাম না এরকম একটা মহামারী এখানে হতে পারে। আমরাও সবাই ভাবলাম কি হবে, আমাদের পিপি কিট সম্পর্কে আইডিয়া ছিল না, মাস্ক সম্পর্কে আইডিয়া ছিল না। আমি নিজে একজন ডাক্তার, সেই নর্মাল যেরকম সার্জিক্যাল মাস্ক সেগুলো ব্যবহার করি, কিন্তু যে ধরনের মাস্ক এটা থেকে বাঁচা যায়, সেই ধরনের মাস্ক থেকে শুরু করে পিপি কিট থেকে ভেন্টিলেটর থেকে আরম্ভ করে সব কিছু। এবং শুধু তাই নয়, উনি বলেছেন যে আপনারা আমাকে বিশ্বাস রাখুন। উনি যখন বললেন সবাই যারা ফ্রন্ট রানার তাদেরকে কাশি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাদেরকে সাবাসী দেন, তখন বিরোধীরা কি বলছে, মজা করছিল, কাশি ঘন্টা বাজিয়ে রোগ এখানে। সেখানেই আমাদের সমস্ত ভারতবাসী উনি যেটা বললেন, সে কারফিউ আপনারা সবাই জানেন। যখন সে কারফিউ দেওয়া হলো, আমরা সেটাও আমরা মানলাম, জনতা কারফিউ। এবং যা যা বলেন, এত বিশ্বাস মোদীজির উপর এসছেন যে আমরা আমাদের সায়েন্টিস্টরা দুটো ভ্যাকসিন এখানে আবিষ্কার করেছে, এবং সেই ভ্যাকসিন এই ইনস্টিটিউটের সবাই পেয়েছে, আমরাও পেয়েছি। কিন্তু তখন বলতো মোদি ভ্যাকসিন। তাই বলছি, এখন সত্যিই চলে এসে মোদি ইন্ডিয়া চলে আসে, এবং মোদিজির কথাই এখন চলবে। মোদিজি এখন উনি বলছেন গ্যারান্টি দেওয়া, আগামী দিন সব মানুষের উন্নয়নের লক্ষ্যে উনি গ্যারান্টি দিচ্ছেন। বন্ধুগণ, আমাদের এখানে ত্রিপুরা সরকার ও ডেভেলপমেন্টের সরকার, আমরা সেইভাবে আমরা কাজ করছি। সত্যি দুঃখ হয় এখন যে কংগ্রেসের অফিস থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ দেওয়া, ফেস্টুন দেওয়া, আর সিপিএম এর যে তাদের যে অফিস, সেখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন বেরোয়, একসাথে একই স্টেজের মধ্যে বসে ওরা ভাষণ দেয়। আমার দুঃখ হয়, যার সম্পর্কে আমার একটা ভালো একটা ধারণা ছিল, এখন বলছে না, সময়ের তাগিদে আমরা এখন কোন জায়গায় কোন চিহ্নে আমরা ভোট দেবো, দিস ইজ নট ইম্পর্টেন্ট। দেশকে বাঁচানোর জন্য নাকি এখন ভোট দিতে হবে। আপনারা বলুন কি বলছে? মিথ্যারও একটা লিমিটেশন আছে, অভিনয়ের একটা লিমিটেশন আছে। এটা কি অভিনয় আমার মাথায় ঢুকে না বন্ধুগণ। অদ্ভুত অভিনয়, যখন যা খুশি তাই বলবে, এবং মানুষ এদের এই কারণে এডিসিতে শূন্য। আমরা এডিসির ইলেকশন আমরা দেখেছি শূন্য, এবং আমাদের যে পার্লামেন্টারি ইলেকশন হলো সেখানেও শূন্য। শুধু তাই নয়, আমরা বিধানসভার ইলেকশনও মানে কোন রকমে পার পেয়েছে, এবং আমাদের যখন নগর পঞ্চায়েতের ইলেকশন হলো, মিউনিসিপ্যালিটি, সেখানেও অবস্থা কাহিনী। তো কোথায় মানুষ ওদেরকে বর্জন করেছে, কিন্তু একটা জিনিস ওরা শিখেছে। কালকেও দেখছিলাম, বললো এখানে ত্রিপুরাতে কোথায় শিল্পই তো নেই। আরে আপনাদের সময়ে শিল্পের জন্য মানুষ আসতো, আপনাদের কোথায় জায়গা আপনারা দিয়েছেন, সেই জায়গা ব্যাংকের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে চম্পট, এরকম সবাই জানি, এগুলো আমরা দেখেছি। আমরা বিএটিআইডিসির চেয়ারম্যানকে কালকে আমি বলছিলাম, উনি বলছেন প্রায় 100টার মতো এখন আমাদের, আপনি জানি না এখানে আপনারা গেছেন কিনা, বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, বিজয়নগর থেকে আরম্ভ করে আমবাসা থেকে আরম্ভ করে সব জায়গার মধ্যে আমাদের প্রচুর এখন আমাদের রাবার বেস ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের এখানে আমাদের ব্যাম্বু বেস ইন্ডাস্ট্রি হচ্ছে, বিভিন্ন ভাবে এখন ইন্ডাস্ট্রি প্রচুর কাজের সুযোগ হচ্ছে। বন্ধুগণ, বলছে যে এখানে জল নাই, আরে জল নাই, এখানে 3% পুরো দিয়ে গেছে, আমরা নলসে চলে 76% আমরা প্রতিটা ঘরে ঘরে এখন পৌঁছে দিয়েছি, বলে জল নাই, খাবার নাই। আরে খাবার নাই মানে বিনা পয়সায় মোদিজি 5 বছরের জন্য খাবারের রেশনের পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছে। খাবার নাই, চাকরি নাই। আরে কর্মসংস্থানের কথা আমরা বলছি, আমরা 10,323 কথা আমরা যদি বলি, এর জন্য দায়ী কে? আপনারাই দায়ী, এই কমিউনিস্টের পার্টি দায়ী। আর যাদের জন্য এই চাকরি গেল, তারা
এই কংগ্রেসি যারা এখন আছেন তাদের কারণে এই চাকরিটি গেল। এখন কি উত্তর দেবেন? দুজনে মিলেমিশে সেই একসাথে বসে এখন বসে আছেন, কি উত্তর দেবেন? ওনারা চাকরি বুঝিয়েছেন। আমি জানি আমাদের নিজেরও আমার প্রচুর কলকারখানা ছিল, বলছে কলকারখানা তাই, কারণ এই গদ বাড়ানোর যে লাইনগুলো মুখস্থ করে এসছে এখন বুঝতে পারছে না যে এটা মোদীজির যুগ এসে গেছে, স্বর্ণযুগ নাই আর। মোদীজির যুগ এসে মুখস্থ গুলো বলছে যে কলকারখানা কোথায়, কলকারখানা আরে তোমরার কারণেই তো কলকারখানা বন্ধ হয়েছে। জিন্দাবাদ 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 করে সমস্ত কলকারখানা ত্রিপুরার ছোট বড় প্রচুর কলকারখানা ছিল, মালিক ইচ্ছে করে শেষ পর্যন্ত বন্ধ করতে হয়েছে। শ্রমিকদেরকে তাদের কাজই হচ্ছে যে ডিভাইড এন্ড পলিসি, আমরা সবাই জানি। ওনারা গণতন্ত্রের কথা বলেন, ওনাদের যে বাইলট আছে সেই বাইলটের কথা কি আছে, বাইলটের মধ্যে বলছে প্রোলেটারিয়ান, শ্রমিকদের আন্দোলন করে আমরা সরকারে থাকতে চাই, এবং সেই সরকার কিরকম হবে, ডিক্টেটরশিপ, একদম খুদাই করে লেখা হয়েছে। তো তারা গণতন্ত্রের কথা বলছে, আজকে সংবিধানের কথা বলে, ওরা কোন জায়গায় আছেন এখনো? এই বসে বসে আমি দেখছি যারা ঘুরছে সেদিন সামনের 8-10টা চেয়ার থাকে, এখন তো মুক্ত হয় না, সেই লাল টুপিও হয় না, এবং লাল টুপির পরিবর্তে এখন নতুন একটা জিনিস দেখছি এদের নেতাদের, সেই সবুজ রঙের কি ইন্ডিজুটা এখন সবুজ রঙের একটা মানে সে টুপি পড়ছে এখন। ওদের মানে কি বলবো, গিরিগিরিরাও যে মানে পাল্টায় স্কিম তাদের মধ্যে আমি দেখতে পাই, সত্যি অবাক লাগে ওদের জন্য। আগামী দিন আমি নিশ্চিত যে মিউজিয়ামে এদের স্থান হবে, আমাদের ত্রিপুরার মিউজিয়ামে আপনারা আসবেন, বা নেক্সট জেনারেশন দেখবে যে এই ছিল কংগ্রেস, এই ছিল সিপিএম, এই কথা তাদের দেখার জন্য হয়তো বা সে মিউজিয়ামে পয়সা দিয়ে হয়তো যাবে তখন। বন্ধুগণ, সেই হচ্ছে আমি এক এক সময় আমি অবাক হই যে ওনারা কি বলছেন যে আগামী দিন এখানে ত্রিপুরার মধ্যে কোন রকম গণতন্ত্রের কোন স্থান থাকবে না। কি সুন্দরভাবে ওনারা মিটিং করছেন, সবাই দেখছেন, কোন জায়গায় কোনো সমস্যা নেই। বারবার আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে আমাদের সরকার, আমাদের পার্টি, আমরা গুন্ডারাজ আমরা পছন্দ করি না। সুন্দরভাবে ভাষণ দিচ্ছে, গণতন্ত্রের অধিকার আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তারপরেও সেদিন যখন 19শে এপ্রিল আমাদের ইলেকশন হলো, যখন থেকে ওদের সেই কয়েক জায়গার মধ্যে মানে ইলেকশন এজেন্ট লোকই নেই, ওদের 7-8টা জায়গার মধ্যে বসে থাকে, কাজে এজেন্ট পাবে কোথা? কিন্তু আগের থেকে প্ল্যানিং করে ফেলেছে যে এটা বলতে হবে, কিন্তু যেভাবে হোক সমস্ত ভারতবর্ষের মধ্যে এটা মানে যাতে মিডিয়ার একটা অ্যাট্রাকশন আসে সেটা বলবো শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, স্ক্রুটিনির মধ্যে কোন জায়গার মধ্যে যারা আমাদের ইলেকশন কমিশনের যারা অফিসার থেকে আরম্ভ করে কর্মকর্তারা আছেন গিয়ে দেখলো কিচ্ছু কোনো জায়গায় নাই। ওরা গোবেল সাহেব যিনি আছেন, আমরা সবাই জানি জার্মানের যিনি হিটলারের প্রচার সচিব ছিলেন, যে একটা মিথ্যাকে বারবার বলতে থাকো আর বললেই তাহলেই দেখবে এটা সত্য রূপে অনেকে গ্রহণ করবে। এদের চালাকি, এদের এই ধরনের নাটক মানুষ বুঝে গেছে। বন্ধুগণ, আমি অনেক জায়গায় বলেছি যে বোম্বেতে অনেক নাট্যকারের অভাব আছে এখন সেখানে যদি ওনারা যান আমি শিওর যে ওদের এখানে মানে স্বাগত জানানো হবে এবং তারা এখানে থাকতে পারবে, আমি নিশ্চিত। বন্ধুগণ, এইগুলো ভারতে দিয়ে চলবে না, মানুষ বুঝে গেছে এখন। আমার কষ্ট হয় ওদের জন্য, এদের পায়ের নিচে মাটি নেই এখন, এর জন্য একজন আরেকজনের ওরা হাত মিলিয়েছে। আমি একটা লাস্ট লাইন, একটা মানে সেন্স অফ হিউমার আপনারা বলবেন, শোলে সিনেমা আপনারা দেখেছেন নিশ্চয়ই, শোলে সিনেমা দেখেছেন তো? ওনারা বলছেন প্রায় কত 28টার মতো পার্টি একসাথে মিলে ইন্ডিজোট ব্লক করেছে ওরা। আমি আপনাদের বলছি এদের কি অবস্থাটা হবে। এখন তো আর অ্যালায়েন্স নেই, এর শব্দ নেই, আর একটু জেলের ভিতর এখন মঞ্চিত্র চালাচ্ছেন ওই অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র। শোলে সিনেমা নিশ্চয়ই আপনারা দেখেছেন, বলেছে পিস্তল আ চুকা হয়। এই খবরটা যখন জেলারের কাছে গেল আশ্রানি শুনে দয়া করে উঠে পড়ে লাগলো এবং তার যে জেলের যারা পুলিশ, তার যে অফিসাররা আছেন, পুলিশের বাহিনী আছেন, জেল পুলিশ, তাদেরকে নিয়ে খুঁজতে লাগলো কোথায় পিস্তল। একটা জায়গায় গিয়ে বলে হল আধা পায়ে আধা ডাইনে, আধা পায়ে আর আধা ডাইনে যদি যায় আর কে থাকবে? হঠাৎ করে পিছনে গিয়ে দেখে কেউ নেই। এই অবস্থা হবে এই ইন্ডিজোটের। বন্ধুগণ, আগামী দিনে আপনারা আপনাদের কাছে বিনীত নিবেদন, নিজেও যাবেন, মোদীজি বারবার বলেছেন সবার ঘরে গিয়ে খালি বলবেন মোদীজি আমাদের পাঠিয়েছেন
এবং ওনার আশীর্বাদ উনি চাইছেন। এই কথাটা বলবেন গিয়ে এবং আগামী 26শে এপ্রিল আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সমর্থন জানিয়েছেন আইপিএফটি এবং ত্রিপুরা মাধব, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে বেশি